আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেক লম্পঝম্প করার পর শেষ পর্যন্ত ট্রাম্পবাবু মোদি শরণং গচ্ছামি। কাল রাতে মোদিকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা বেঁধেছে তাতে মোদির হস্তক্ষেপ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনার সঙ্গে তো সম্পর্ক ভালো, আপনি একটু বুঝিয়ে দেখুন। এর আগে তো ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার টুঙ্কার মারলেন যে আমি ন্যাশনাল গ্রিড উড়িয়ে দেবো। আবার ডিগবাজি খেলেন। ডিগবাজি খেয়ে বললেন যে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যা করার তোমরা করো, যদি শান্ত হয়ে যাও শান্ত হও, নাহলে পরে আমরা ধ্বংস করে দেবো। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এখন এখান থেকে বেরোতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া বেরোনো যাবে না, কোনোভাবেই বেরোনো যাবে না। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইরানকে হেল্প করব। আপনি যদি ইউক্রেনকে হেল্প করতে পারেন, আমি তাহলে ইরানকে হেল্প করব কেন? এই ফোন কলটা আসার পরেতে হঠাৎ একটা নিউজ এলো, সেটা রাশিয়ার একটা নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা একটা নিউজ করলো যে মোদি, আমাদের কাগজে এখনো বেরোয়নি, যে মোদি ট্রাম্পের সঙ্গে এই মোদি পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো আসছেন। এখনই মস্কো আসছেন তিনি কি করতে? এক হচ্ছে তেল নিয়ে একটা সমস্যা আমাদের আছে, আমরা একটা ভুল করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে কূটনৈতিক মহল থেকে একটা গড়বড় একটা হবে ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে, কিন্তু আমরা সতর্ক হইনি। আমরা ওই শীতকালের সময় আমরা 10 মিলিয়ন ব্যারেল করে কিন্তু আমরা কম নিয়েছি। কারণ মোদিজি হিসেবে একটা গন্ডগোল করেছিলেন যে হরমুজ এটা প্রণালীটা বন্ধ করে দেবে, এই আশঙ্কাটা মোদিজি করতে পারেননি। এটাকে যে এরা ইরান ব্যবসায়িক হিসেবে ধরে নেবে, সেটা মানে মোদিজি কল্পনা করতে পারেননি। এখন তারপরে কি হয়েছে, মোদিজি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরপরই তারপর ফোন করেন পুতিনকে। পুতিন সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আপনি চলে আসুন, আমরা বসে এখানে কথা বলবো। সেই খবরটাও বেরিয়েছে যে পুতিন ডেকেছেন, পুতিনের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন শুধু তো তেল নয়, এখন আমরা যে তেলটা এখন পাচ্ছিলাম সেই তেলটাতে আমাদের বাড়াতে হবে, আবার 10 মিলিয়ন ব্যারেল করে বাড়াতে হবে। তাছাড়া আমাদের আরো তেল চাই। যদিও আমাদের 2টো জাহাজ আগে এসেছিল, পরে 2টো জাহাজ আরো এসছে, এখনো 20টা জাহাজ কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, পারস্য উপসাগরে পড়ে রয়েছে, তারা কিন্তু হরমুজ প্রণালী বেরোতে পারেনি। এখন এই যে জটিলতা বেঁধেছে, এই জটিলতা কাটবে কি করে? ট্রাম্প বুঝে গিয়েছেন তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি ঘরে বাইরে নানান ধরনের চাপে আছেন। তিনি এখন উল্টোপাল্টা বকেন। আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ঘুম থেকে উঠে তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 3 দিনে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়েছিলেন, ট্রাম্পকে আমি ইরানের খামেনিকে আমি ওরকম তুলে নিয়ে আসবো, আর না হলে পরে বোমা মেরে উড়িয়ে দেবো। B-52 দিয়ে তিনি বোমা মেরে একদম খামেনির পরিবার শুদ্ধ সবাইকে সম্ভবত শেষ করে দেন, আমরা যা খবর পেয়েছি। বেঁচে আছেন কি অন্য তো চলে গিয়েছেন সে খবর আমরা জানি না, এখন অন্তত প্রকাশ্যে আসেনি। তবে মনে হয় খামেনি নেই। এখন তারপরেও যে ইরানকে জব্দ করা যাবে না, আমি বলেছিলাম ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ এত বেশি, আপনি ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন। ইরান আপনি জীবনে জয় করতে পারবেন না, কারণ ইরান অনেক বড় দেশ, অনেক প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা। কোন প্রাচীন সভ্যতাকে ঝপ করে এরকম জয় করা সম্ভব নয়। এখন যখন দেখছেন যে এত বোমা মেরেও কিছু হলো না,
আমি ধ্বংস করতে পারলাম না, আমার অবজেক্টিভই আমি পৌঁছাতে পারলাম না। আমি কি বলেছিলাম, আমি নিউক আমি তৈরি করতে দেব না, আমি মিসাইল আমি তৈরি করতে দেব না, আমি কোন রকম এনরিচমেন্ট করতে 90% এনরিচমেন্ট করতে দেব না, তুমি 15% এনরিচমেন্ট করো, যেটা তোমার জ্বালানির কাজে রাখবে সেটা করো। ইরান বলেছিল ঠিক আছে আমি করব না। তা সত্ত্বেও ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়ে। এখন যেভাবে অর্থ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতিমধ্যে ট্রাম্পের দেশে আমেরিকায় গ্যালন পিছু $3 ওপরে বেড়ে গেছে। সেটা আবার সমস্ত ট্রান্সপোর্ট ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তার আগে ট্যারিফ বসিয়েছেন, সেই ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকানবাসী। এইবারেতে তেল যখন এই অবস্থা হয়ে পৌঁছেছে, এখন $1 করে যখন বেড়ে গেছে লিটারে, মানে গ্যালন 3 টাকা বেড়েছে, তখন দেশবাসী খেপে গেছে। এখন এখন আমাদের ট্রাম্পবাবু বলছেন যে আমি নিজের মতো করে করিনি, আমার এরা বুদ্ধি দিয়েছিল, আমি তাই করেছিলাম। মানে এখন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। অথচ আমি আপনাদের বলেছিলাম, পেন্টাগনের আমি কাগজও দেখিয়েছিলাম, পেন্টাগন পরিষ্কার বলেছিল যে এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। সিআইএ বলেছিল এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। উনি কারোর কথা শোনেননি, উনি মনে করছিলেন মাদুরের মতো আমি একেও ধ্বংস করে দেবো, আমি ওইখানে তেলের ঘাঁটি আমি দখল করব। তেল নিয়ে যেহেতু সমস্যা, পৃথিবীতে যেখানে তেল আছে সেখানে আমেরিকা গিয়ে দাদাগিরি করে। এখন ট্রাম্প বুঝতে পারছেন যে যতটা উনি সহজ ভেবেছিলেন এখন অতটা সহজ নয়, ফলে এখন ওনাকে বিকল্প পথ ধরতে হচ্ছে। বিকল্প পথটা কি? এখন একমাত্র নরেন্দ্র মোদী ভরসা। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো, এই তারপর নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুতিনকে ফোন করেন। পুতিন বলেন ঠিক আছে আপনি চলে আসুন, আমরা এখানে বসে কথা বলে নেব। অর্থাৎ যুদ্ধটা শেষ করা অথবা আপনার হরমুজ প্রণালী খোলা নিয়ে একটা আলোচনার রাস্তা হয়তো খুলতে পারে। আমি বলেছিলাম একটা কথা বহুদিন আগে, যে এই যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র মোদী, এছাড়া আর কেউ পারবে না। কারণ মোদীর সঙ্গে সবার সম্পর্ক ভালো। এখন এই যে তেল, এখন আমাদের দেশে কিন্তু তেল কিন্তু অত্যন্ত মানে কি বলবো টান রয়েছে, তেলের টান রয়েছে। গ্যাসের টান তো প্রবল। গ্যাসের মানে অটো যেগুলো চলে গ্যাসে এবং যে গাড়িগুলো গ্যাসে চলে, সেগুলো লম্বা লাইন দেখা যাচ্ছে আপনার পেট্রোল পাম্পের সামনে। তেলের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ যা আমাদের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গেলে আমাদের এখানে এখন তেলের ভান্ডার চাই। তেল না হলে আমরা এখন দিতে পারবো না, তেল কাউকে হয়তো দিতে পারবো না। বাংলাদেশ তেল চেয়েছে, বাংলাদেশের অনেক কাগজে লেখালেখি হচ্ছে বা ভারত তেল দেবে, কিন্তু সরকারি স্তরে এখনো পর্যন্ত ভারত কিন্তু কনফার্ম করেনি যে তেল দেবে। এখন যদি তেল দেয়, যদি তেল আসে, উদ্বৃত্ত হলে তবেই তো দেবে। আপনার ঘরে যদি খাবার উদ্বৃত্ত হয় তবেই তো আপনি দেবেন। এখন সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পেট কেটেও হয়তো দিতে পারতো, কিন্তু সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে এখন আর পেট কেটে দেওয়ার ব্যাপারটা নেই। এখন তারেক রহমান তো এখন মানে ঠিকঠাক মানে ভারতের পছন্দ হচ্ছে না। তারেক রহমানের ভাবসাব কিন্তু ঠিক নয়, যার জন্য তারেক রহমানের ভারত ভিজিট সম্পর্কে কিন্তু অদ্ভুত একটা শৈথল্য দেখা যাচ্ছে। অথচ এখানে খলিলুর রহমান 8 তারিখে সম্ভবত আসছেন জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। তারপরেই হয়তো ঠিক হবে যে আদৌ তারেক রহমান ভারতবর্ষে আসতে পারবেন কিনা। এখন উনি মরিশাস কোথায় যাবেন, ওই আমাদের আপনাদের খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে সেখানে জয়শঙ্করও যাবেন, পৃথকভাবে যাবেন। সেখানে আলোচনা হওয়ার আগে এই আলোচনাটা হচ্ছে। এখন ট্রাম্প শেষ পর্যন্ত উল্টি খেয়ে পাল্টি খেলেন, এটাকে সোজা কথা বলা যায়, উল্টি খেয়ে পাল্টি খেলেন। সেই এসে
আপনার নরেন্দ্র মোদীর কাছে স্মরণ নিতে হলো যে আপনি দয়া করে একটা যুদ্ধটা থামানোর ব্যবস্থা করুন, নইলে আমার দেশের একেবারে হালচাল অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন ট্যারিফ সব গল্প হয়ে গেছে, এফটিএ গল্প হয়ে গেছে, আগে এখন প্রাণ বাঁচাও। এখন ট্রাম্প পড়েছেন খুব মুশকিলে। ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে ফোন করে এখন হাতে পায়ে ধরছেন যে করে হোক আপনি একটাখানি ব্যবস্থা করুন। তো দেখা যাক এখন তিলের কি ব্যবস্থা হয়, আজকে বললে কালকেই তো হবে না। সুতরাং এই যে আপনাদের দেশে বা বাংলাদেশে পাম্পের পর পাম্পের দীর্ঘ লাইন সমস্ত দেখা যাচ্ছে, সমস্ত মানে যানজট হয়ে গিয়েছে পাম্পের সামনে, তেলের জন্য হাহাকার। এখন নিজের তেল ব্যবহার করার পর যদি উদ্বৃত্ত হয় তবে তো ভারত দেবে, এখন দিলে ভালো, না দিলে কি করা যাবে, আমাদের হাতে তো কিছু নেই, আমরা বড়জোর চেষ্টা করতে পারি। দেখা যাক সামনে কি হয়। সবাই ইউনূসের অন্তর্বর্তী সরকার 18 মাস বঙ্গভবনের 4 দেয়ালে এক প্রকার বন্দী দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন রাজনৈতিক সরকার আমলে বেশ খোশ মেজাজি আছেন তিনি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যেখানে ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে চোখাচোখি করতে চাইতেন না, সেখানে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একদিনে 2 বার সাক্ষাতের ঘটনাও ঘটেছে। প্রেস উইং থেকে শুরু করে ইউনূসের কেড়ে নেওয়া কিছু সুযোগ সুবিধা রাষ্ট্রপতি এই আমলে ফিরেও পেয়েছেন। তবে বিপরীতে বিরোধী পক্ষ জামাত ও এনসিপি অবশ্য ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানোর মতোই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে যাচ্ছে। 1 মাস আগে নতুন সরকার শুরুর দিকে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নতুন রাষ্ট্রপতি কে কে হতে পারেন সে খবরের ধুম পড়ে গিয়েছিল। কিন্তু বিএনপি ও বঙ্গভবনের একাধিক সূত্রের খবর হলো 2027 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন, যার অর্থ হলো বিএনপি এই বছর দলীয় কোনো রাষ্ট্রপতি দিচ্ছেন না। সেটি হলে আগামী বছরের জানুয়ারিতে যে অধিবেশনটি অনুষ্ঠিত হবে সেটিতেও মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন। সে অধিবেশনের মাঝামাঝি গিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন হলো, কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি রাখা হচ্ছে? এক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতির মেয়াদের সাথে বিএনপি সরকারের মেয়াদের তুলনা করে যে হিসেব দেখানো হচ্ছে, সাংবিধানিক দিক থেকে বিচার করলে সেটি ভুল। বরং এর পেছনে এমন 3টি কারণ আছে যেগুলো এই মুহূর্তে বিএনপি প্রকাশ্যে আনতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুঃসময় শুরু হয়েছিল। মোহাম্মদ ইউনূস তার নিজের এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান ছাড়া কখনোই রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাননি। 18 মাসে ইউনূস 15 বার বিদেশ সফর করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এসব সফর থেকে ফিরে তার রাষ্ট্রপতিকে অবহিত করার কথা ছিল, কিন্তু সেটি কখনোই হয়নি। ইউনূসের বাধার কারণে আমন্ত্রণ পেয়েও বিদেশ সফরে যেতে পারেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাবাহিনীর হস্তক্ষেপে একবার সেনা সদরে আর একবার বাবা মায়ের কবর জিয়ারত করতে নিজ বাড়ি পাবনায় যেতে পেরেছিলেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে শ্রদ্ধা জানানোর রীতি বদলে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নামাজ পড়বেন বলে জাতীয় ঈদগাহে যেতে পারেননি রাষ্ট্রপতি। তাকে ঈদের নামাজ পড়তে হয়েছিল বঙ্গভবনে। দর্শক, এসব আপনারা সবাই জানেন। দর্শক, ইউনূসের বিদায়ের পর নিজে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন কিভাবে তাকে 18 মাস চাপে রেখেছিল ইউনূস ও তার সরকার। ইউনূসের বিদায়ের পর আসলো বিএনপি সরকার, পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের অনেক গণমাধ্যমে রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে খবরের ধুম পড়ে যায়। এমনকি বিএনপির কে কে রাষ্ট্রপতি হতে পারেন অনেক নাম দিয়েও খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। এরই মধ্যে সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের সময় নজিরবিহীন এক ঘটনা ঘটায় বিরোধী দল জামাত এনসিপি। তারা প্ল্যাকার্ড সহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংসদ অধিবেশনে স্লোগান দেয় এবং রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে।
অবশ্য বিস্ময়কর হলো সত্যি জামায়াত ইসলামের পক্ষ থেকে আবার রাষ্ট্রপতি সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার জন্য প্রস্তাব করা হয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিটি আগের মতো আর তেমন জোরালো না থাকলেও বিরোধী শিবির থেকে এখন মাঝে মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বক্তব্য দেওয়া হয়। দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সে হিসেবে তার মেয়াদ শেষ হবে 2028 সালের 23শে এপ্রিল পর্যন্ত। এর আগে তাকে সরাতে হলে সংবিধানের বিধান অনুযায়ী মোটা দাগে দুটি উপায় আছে। একটি হলো অভিশংসন বা ইমপিচমেন্ট, আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকে সরে যাওয়া বা পদত্যাগ করা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে সরাসরি অভিশংসন করে অপসারণ করা হয়নি, তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অভিশংসনের উপক্রম হয়েছিল বা পদত্যাগের ঘটনা ঘটেছে। 2002 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে সংসদীয় দল অনাস্থা এনেছিল এবং অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে অভিশংসন ভোটের আগেই তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের সংবিধানের 4th ভাগের নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদের 12 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিস্তারিত বলা হয়েছে। প্রথমে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের বা অর্ধেকের বেশি স্বাক্ষরে অভিযোগ লিখে স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে 14 দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না, আবার 30 দিনের বেশি দেরিও করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পিকার দ্রুত অধিবেশন ডাকবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংসদ কোনো আদালত বা ট্রাইব্যুনালকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিতে পারে। তদন্ত চলাকালে রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার পাবেন। তদন্ত শেষে যদি সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 সদস্যের ভোটে অভিযোগটি সঠিক বলে প্রমাণিত হয়, তবে প্রস্তাব গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। সংবিধান অনুযায়ী এটি পরিষ্কার, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। কিন্তু বিএনপির সংসদে 2/3 মেজরিটি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপির একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রপতিকে অভিশংসনের কোনো চিন্তাই বিএনপির নেই। তাহলে কি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা বিএনপি রাষ্ট্রপতিকে সরে যেতে বলবেন? সূত্রগুলো বলছে 2026 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি থাকছেন সে বার্তা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে দেওয়া হয়েছে, যেটি গত 18 মাসে একটি বারের জন্য ঘটেনি। সেটি ঘটেছে 26শে মার্চ স্বাধীনতা দিবসে। দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একসাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। দিনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হলো 2026 সালে রাষ্ট্রপতি পদে বিএনপি কোনো পরিবর্তন আনছে না। এমনকি 2027 সালে নতুন বছরের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন এমন মেসেজ তারা পেয়েছেন। সেটি হলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি এই পদে থাকছেন। প্রশ্ন হলো, কেন বিএনপি রাষ্ট্রপতিকে সরাবে না? বিরোধী দলগুলো জামাত ও এনসিপির কোনো নেতা দাবি করছেন বিএনপি সরকারের মেয়াদের সাথে রাষ্ট্রপতির মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়। তাদের যুক্তি হলো, এখনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে। তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতির পদে বিএনপি নতুন কাউকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তাছাড়া আগামী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে কারণে বিএনপি আরো পরে রাষ্ট্রপতি নির্বাচন করে সামনের তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করেন সাংবিধানিকভাবে সংসদ না থাকলে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিধান নেই। সে কারণে সাংবিধানিকভাবে বিরোধী পক্ষের এই যুক্তি ঠিক নাই। তাহলে বিএনপি কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাখতে চায়? বিএনপির একাধিক সূত্র বলছে 2024 সালে যখন অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির সদস্যরা রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বঙ্গভবনে জড়ো হয়েছিল, তখন বিএনপি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিল। সে সময় বিএনপি ও সেনাবাহিনীর বিরোধিতার কারণে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
সেজন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও জামাতের এমন অবস্থান পুরনো ও রাজনৈতিক। কারণ অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তাদের এই অবস্থান ছিল রাষ্ট্রপতির বিরুদ্ধে। বিএনপি, এনসিপি ও জামাতের এই অবস্থানের বিরোধিতার জন্যই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রেখে দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কারণটি হলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল গত 18 মাসে। এর মধ্যে 18টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি আছে। তার একটি হলো গণভোট। অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য যে বিশেষ কমিটি হয়েছে, সে কমিটির সবশেষ বৈঠকে এই অধ্যাদেশগুলো নিয়ে বিএনপির মনোভাব কি সেটি জামাতের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 18টি অধ্যাদেশ নিয়ে জামাত ও এনসিপির পক্ষ থেকে হাউকাউ করা হলে বঙ্গভবন থেকে বোমা ফাটানোর মতো মেসেজও দেয়া হতে পারে। কারণ বেশ কিছু অধ্যাদেশ রাষ্ট্রপতির দপ্তর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলোতে রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই জারি করেছিল, এমন অভিযোগও আছে। আবার নির্বাচনের আগে বহু রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু বৈঠক হয়েছিল যেগুলোর সিদ্ধান্ত রাষ্ট্রপতির থাকার পেছনে কাজ করতে পারে বলে মনে করছে আরেকটি সূত্র। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি যে থাকছেন তা এই সরকারের শুরুর দিকে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছিল। গত 20 ফেব্রুয়ারি দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার দুঃসময়ে বিএনপি শতভাগ সহযোগিতা ছিল। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কোনো পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়েননি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় তার পাশে ছিল। সূত্রগুলো বলছে 26 মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে, সেখানেও তিনি একটি বার্তা পেয়েছেন। আবার এরই মধ্যে ইউনূস সরকার রাষ্ট্রপতি যেসব সুবিধা কেড়ে নিয়েছিলেন সেগুলো পুনর্বহাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে এবং পরে আরো 2-1টি অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে একসাথে বেশ খোশমেজাজি দেখে অনেকেই বলে